আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে একটা লম্বা সুস্থ জীবনের আসল রহস্যটা হয়তো আমাদের শরীরের ভেতরেই কোথাও লুকিয়ে আছে? চলুন, আজ আমরা জাপানি বিজ্ঞানের চোখে সেই রহস্যটাকেই খুঁজে বের করি আর দেখি কিভাবে আমাদের শরীরের ভেতরের সেই অসাধারণ শক্তিটাকে জাগিয়ে তোলা যায়। একবার শুধু ভাবুন তো, যদি আমাদের শরীরের ভেতরে এমন একটা সিস্টেম থাকত যা একেবারে নীরবে নিজের মতো করে আমাদের সুস্থ রাখছে, ভেতর থেকে সারিয়ে তুলছে। প্রশ্নটা শুনতে বেশ অবাক করার মতো, তাই না? কিন্তু এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ একটা আবিষ্কারের মধ্যে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এই ব্যবস্থাটা আসলেই আছে। আর এর পেছনের বিজ্ঞানটা যে কতটা যুগান্তকারী তা বোঝা যায় যখন আমরা জানি যে জাপানি বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি ওসুমি ঠিক এই আবিষ্কারটির জন্যই নোবেল পুরস্কার পেয়েছেন। মানে তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমাদের শরীরটা আসলে কতটা অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী। তো চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। এই যে গোপন শক্তির কথা বলছি, এর একটা নামও আছে, অটোফেজি। এখন প্রশ্ন হলো, এই অটোফেজি জিনিসটা আসলে কি, আর এটা কাজই বা করে কিভাবে? চলুন জেনে নেওয়া যাক। খুব সহজ করে বললে অটোফেজি হল আমাদের শরীরের নিজস্ব একটা রিসাইক্লিং প্রোগ্রাম। মানে ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের কোষগুলো নিজেরাই নিজেদের পুরনো ভাঙাচোরা বা ক্ষতিগ্রস্ত অংশগুলোকে রিসাইকেল করে আর সেই আবর্জনা থেকে নতুন আর শক্তিশালী অংশ তৈরি করে নেয়। কি অসাধারণ একটা সেলুলার হাউসকিপিং, তাই না? যেটা কিনা শরীরকে ভেতর থেকে একদম তরতাজা রাখে। আর এই প্রক্রিয়াটা যে কতটা গুরুত্বপূর্ণ তা ডক্টর ওসুমির একটা কথা শুনলেই পরিষ্কার হয়ে যায়। তিনি বলেছেন, অটোফেজি ছাড়া আমাদের কোষগুলো বাঁচতেই পারে না। ভাবা যায়? তার মানে আমাদের বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য এই ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানটা অপরিহার্য। তাহলে এখন আসল প্রশ্ন হলো, এই যে এত শক্তিশালী একটা প্রক্রিয়া, এই অটোফেজিকে আমরা চালু করব কিভাবে? এর সবচেয়ে কার্যকরী উপায়গুলোর একটা হলো ইন্টারমিটেন্ট ফাস্টিং, মানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত না খেয়ে থাকা। এটা অনেকটা শরীরের সেলুলার রিপেয়ারিং সিস্টেমের অন সুইচটা টিপে দেওয়ার মতো। না না, এটা শুনতে যতটা কঠিন মনে হচ্ছে ব্যাপারটা মোটেও তেমন নয়। একটা সহজ ১৬ ঘন্টার ফাস্টিং কিন্তু চাইলেই করা যায়। যেমন ধরুন, যদি রাতের খাবারটা রাত ৮টার মধ্যে শেষ করা যায় আর পরের দিন দুপুর ১২টায় প্রথম খাবারটা খাওয়া হয়, তাহলেই কিন্তু শরীর গভীর মেরামতের জন্য পুরো ১৬ ঘন্টা সময় পেয়ে গেল। আর এর পেছনের বিজ্ঞানটাও কিন্তু দারুণ। ডক্টর তাকাউকি তেরুয়ার মতো গবেষকরা দেখিয়েছেন যে ফাস্টিং কিন্তু শুধু ওজন কমানোর জন্য নয়, এটা আমাদের মেটাবলিজম বা হজম শক্তিকে বাড়িয়ে দেয়। শরীরের নিজস্ব যে অ্যান্টিঅক্সিডেন্ট ডিফেন্স সিস্টেম আছে, মানে যা কোষকে ক্ষতির হাত থেকে বাঁচায়, সেটাকে আরও শক্তিশালী করে তোলে আর সেই সঙ্গে কোষের মেরামত প্রক্রিয়া চালু করে দেয়, যার ফলে আমাদের বুড়িয়ে যাওয়ার গতিটাও কিন্তু কমে আসে। আচ্ছা, এবার আসা যাক দীর্ঘজীবনের দ্বিতীয় রহস্যের দিকে। আর এটা কিন্তু আমরা কি খাচ্ছি তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ যে আমরা কতটা খাচ্ছি। জাপানের ওকিনাওয়া শতবর্ষী মানুষগুলোর দীর্ঘজীবনের পেছনে কিন্তু এটাই অন্যতম বড় একটা কারণ। এই দারুণ অভ্যাসটার একটা নাম আছে, হারাহাচি বু। এর মানে হলো পেট একদম পুরোপুরি ভর্তি না করে যখন মনে হবে যে প্রায় ৮০% ভরে গেছে, তখনই খাওয়া থামিয়ে দেওয়া। এটা ওকিনাওয়ার একটা বহু পুরনো প্রথা, আর মনে করা হয় যে ওখানকার মানুষদের এত লম্বা আর সুস্থ জীবনের পেছনে এই অভ্যাসটার একটা বড় ভূমিকা আছে। কিন্তু এই ৮০% নিয়মটা এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, যখন আমরা একদম পেট ভর্তি করে খাই, তখন আমাদের শরীরকে ওই খাবার হজম করতে গিয়ে প্রচুর শক্তি খরচ করতে হয়। এটাকে বলে মেটাবলিক স্ট্রেস। কিন্তু যখন আমরা একটু কম খাই, তখন শরীর ওই বাড়তি শক্তিটা হজমের পেছনে খরচ না করে নিজেকে মেরামত করার কাজে লাগাতে পারে। মানে সোজা কথায় অটোফেজিকে চালু করার সুযোগ পেয়ে যায়। ব্যাপারটা এভাবেও ভাবা যেতে পারে, যখন আমরা 100% পেট ভরে খাই, তখন শরীরের ওপর চাপ বাড়ে আর অটোফেজি প্রক্রিয়াটা একরকম বন্ধ হয়ে যায়। আর যখন 80% খাই, তখন সেই চাপটা কমে আসে আর শরীর নিজেকে সারিয়ে তোলার জন্য অটোফেজিকে অ্যাক্টিভেট করার সিগন্যাল পায়। আসল কথাটা হলো, পরিমিত খাবার শরীরকে বিশ্রাম আর মেরামতের জন্য জরুরি সময়টা দেয়। ডক্টর শিগিয়াকি হিনোহারার কথা না বললেই নয়। তিনি এই নীতিগুলোর এক জীবন্ত উদাহরণ ছিলেন, যিনি কিনা ১০৫ বছর বয়স পর্যন্ত অ্যাক্টিভলি কাজ করে গেছেন। তার পরামর্শগুলো ছিল একদম সহজ সরল। হালকা খাবার খাও, সবসময় সচল থাকো, মনকে পজিটিভ রাখো, আর নতুন কিছু শেখা বা মজা করা কখনোই বন্ধ করো না। ওনার জীবনটাই যেন প্রমাণ করে যে এই ছোট ছোট অভ্যাসগুলোই আসলে লম্বা জীবনের আসল চাবিকাঠি। বেশ, আমরা তো ফাস্টিং আর পরিমিত খাবার নিয়ে কথা বললাম। চলুন এবার দেখি যে কোন ধরনের খাবার অটোফেজি প্রক্রিয়াটাকে আরও ভালোভাবে সাপোর্ট করতে পারে। দেখুন, ডক্টর ইশিহারার মতো বিশেষজ্ঞরা বলছেন ফাস্টিং ভাঙার জন্য গাজর বা আপেলের রসের মতো কিছু দিয়ে শুরু করতে।
আবার ডক্টর সিনিয়র মতো বিশেষজ্ঞরা জোর দেন উদ্ভিদভিত্তিক খাবারের উপর, মানে প্রচুর শাকসবজি, ফলমূল, যেগুলো শরীরের ভেতরের প্রদাহ কমায়। আর জাপানের শতবর্ষী মানুষদের মধ্যে গ্রিন টি তো ভীষণ জনপ্রিয়, কারণ এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। যেমন কিছু খাবার অটোফ্যাজিকে সাহায্য করে, ঠিক তেমনই কিছু খাবার আছে যা এই প্রক্রিয়ায় সরাসরি বাধা দেয়। যেমন ধরুন প্রসেসড খাবার, অতিরিক্ত চিনি বা সাদা ময়দা, এগুলো খেলে শরীরে ইনসুলিনের মাত্রা হঠাৎ করে বেড়ে যায়, আর এই ইনসুলিন অটোফ্যাজি প্রক্রিয়াটাকে সুইচ অফ করে দেয়। তাই একটা লম্বা সুস্থ জীবনের জন্য এই খাবারগুলো এড়িয়ে চলাই কিন্তু সবচেয়ে ভালো। তাহলে সব মিলিয়ে আজকের এই আলোচনা থেকে আমরা কি শিখলাম? জাপানিদের দীর্ঘজীবনের দর্শনের পেছনে আছে মূলত 3টে সহজ কিন্তু খুব শক্তিশালী স্তম্ভ। 1. ইন্টারমিটেন্ট ফাস্টিং করে শরীরকে মেরামতের সুযোগ দেয়া। 2. হারাহাচিব মেনে পরিমিত খাওয়া। আর 3. প্রাকৃতিক গোটা খাবারের মাধ্যমে শরীরকে সঠিক পুষ্টি দেয়া। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, দীর্ঘজীবনের আসল রহস্যটা কি? জীবনে আরও নতুন কিছু যোগ করার মধ্যে লুকিয়ে আছে, নাকি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে শরীরকে তার নিজের কাজটা শান্তিমতো করতে দেওয়ার মধ্যেই? একবার ভেবে দেখবেন।